একটা সময় ছিল গ্রামের কোনো বাড়িতে টেলিফোন থাকা মানেই সেই বাড়ির আলাদা সম্মান। সন্ধ্যা নামলেই আশেপাশের মানুষ এসে জিজ্ঞাসা করতেন, কলকাতা থেকে ফোন আসবে, দুবাই থেকে ছেলে কথা বলবে, একটু ফোনটা করতে দেবেন। টেলিফোন তখন শুধু যোগাযোগের মাধ্যম ছিল না, ছিল আবেগ আর সামাজিক সম্পর্কের এক নির্ভরতার নাম। সেই স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল। 2000 সালের 15ই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হলেও তার বহু আগেই দেশের টেলিকম পরিষেবার দায়িত্ব সামলাত টেলিকম বিভাগ। পাহাড়, জঙ্গল, সীমান্ত কিংবা গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকায় প্রথম হ্যালো পৌঁছে দিয়েছিল এই সরকারি সংস্থাই। তখন মোবাইল ছিল না, একটি ল্যান্ডলাইন সংযোগ পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হতো। তবুও মানুষ অপেক্ষা করতেন, কারণ টেলিফোন ছিল আধুনিকতার প্রতীক। হুগলির গোঘাটের প্রাক্তন পিসিও বুথ মালিক হারাধন রায় স্মৃতিচারণ করে বলেন, রাতে অনেক মানুষ কাঁদতে কাঁদতে ফোন করতে আসতো। কারো বাড়িতে অসুখ, কেউ বাইরে কাজ করে। ফোন ধরিয়ে দিয়ে মনে হতো মানুষের উপকার করতে পারছি। কিন্তু সময় বদলেছে। বেসরকারি টেলিকম সংস্থা, দ্রুত পরিষেবা, 4G 5G প্রযুক্তি আর আধুনিক পরিকাঠামোর ভিড়ে পিছিয়ে পড়েছে বিএসএনএল। আরামবাগের গ্রাহক শঙ্কর পালের অভিযোগ, শহরের বাইরে গেলেই নেটওয়ার্ক সমস্যা দেখা দেয়। তবুও আজও গ্রামের মোড়ে দাঁড়িয়ে থাকা পুরনো টেলিফোন খুঁটি, ধুলো জমা এক্সচেঞ্জ আর নিষ্ক্রিয় তামার তার যেন নীরবে মনে করিয়ে দেয়, একদিন এই বিএসএনএলই গোটা দেশকে কথা বলতে শিখিয়েছিল। এটা আগে আপনার টেলিফোন বুথ ছিল? টেলিফোন বুথ ছিল। এখন কি অবস্থা? এখন বুথ তো উঠে গেছে। বুথ বলে তার কত সালে এই বুথ তৈরি করেছিলেন? বুথ ওই 90 সালে এরকম হবে স্টার্ট হয়েছে। তখন ফোন করতে আসতো নাকি? তখন ব্যাপক হারে ফোন করতো। তখন তো কোনো মানে ফোন করার কোনো উপায়ই থাকে না। তখন তো ওই ল্যান্ডফোনের মাধ্যমেই যোগাযোগ। তখন তার মোবাইল ফোন থাকে না, তো তখন ল্যান্ডফোনের মাধ্যমেই বিভিন্ন জায়গায় যোগাযোগ বা কথা বলা, কোনো অসুখ করুক, ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট বা কোনো অফিসে কন্ট্যাক্ট, সবই এই বুথের মাধ্যমেই হতো। আর পার্সোনাল তো হতোই। তারপরে তো উঠে যাওয়ার পরে ওর হ্যান্ডসেট আসার পর থেকে তো এবং কোন কোন জায়গা থেকে ফোন করতে সবাই আসতো? বহু দূর থেকে, এখান থেকে হাজিপুর, এই হাজিপুর নয় আপনার দোয়েকাঁদা, শাহনবাদী, আপনার শাওড়া, মুক্তারপুর, নকুণ্ডা, এদিকে রতনপুর, মদনে, এদিকে কাঁটালি, আপনার কাঁটালি, উইটিংরি, এধারে কামচে, চকরি, কুমুরসা, বহু দূর থেকে আসতো। তখন 90 সালে যখন প্রথম আপনি 89 সালে যখন চালু করলেন, তখন এটা এক্সচেঞ্জ কোথায় ছিল? এক্সচেঞ্জটা আরামবাগে। আরামবাগ ছিল, সেখান থেকেই মেনটেন্যান্স হয়? হ্যাঁ, সেখান থেকেই হবে। তখন এর উপরেই দাঁড়িয়ে আপনি এখান থেকেই সংসার চালিয়েছেন? হ্যাঁ, মোটামুটি চলেছে ইয়েভাবে, মানে স্বচ্ছ না হলে চলেছে। আর এখন এই যে মেশিনপত্র পড়ে আছে, এগুলোর কোনো কাজ নেই? না, ওগুলো তো বেকার, সমস্ত কিছু সব বেকার হয়ে গেছে। এ তো কোনো কীভাবে চলছে? এখন চলে না, এখন আর কি চলবে, সামান্য টুকটাক রিচার্জ আর এই সময় কাটাতে আসা বয়স হয়েছে। আচ্ছা, বিভিন্ন প্রাইভেট সেক্টর তো আছে, তো আপনার কি মনে হয় যে হঠাৎ করে এইভাবে ল্যান্ডফোন উঠে গেল, এই কারণটা কি? ল্যান্ডফোন উঠে যাওয়ার কারণ হচ্ছে হ্যান্ডফোন প্রত্যেকের কাছেই চলে গেছে। এখন তো অনেকটা ইজি হ্যান্ডফোনে হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে নেটওয়ার্কের বিরাট ডিস্টার্ব। কাদের? বিএসএনএল নেটওয়ার্কে বিরাট ডিস্টার্ব হচ্ছে। তখন তো যখন হ্যান্ডফোন থাকে না, তখন তো ডিস্টার্ব, ভোর থেকে 3টে 4টে থেকে লোক চলে আসতো, মানে ফোন লাইন পাবো বলে। আর এখন বিএসএনএলের টাওয়ারের অবস্থা, নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ, যার জন্যে এটা তো একটা সরকারি সংস্থা, তাহলে এইভাবে বন্ধ হয়ে যাওয়ার কারণ কি? সেটা আমরা কী করে বুঝবো? এমনি তো নেটওয়ার্কের প্রবলেম ছিলই। আর দ্বিতীয় কথা হচ্ছে সার্ভিসের ডিস্টার্ব তো আছেই। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এই এখন তো নেটওয়ার্কের জন্যে সবাই প্রাইভেট ইয়েতে চলে যাচ্ছে, কথা বোঝা যাচ্ছে না, টাওয়ার পাচ্ছে না, পাচ্ছে না, বাধ্য হয়েই চলে যাচ্ছে। আর এখন যা পরিস্থিতি, এখন তো বিএসএনএলে রেটগুলো রেখে দিয়েছে, কিন্তু দিনগুলো ক্রমশ কমি এমন হারে হয়েছে, প্রাইভেটের চেয়েও কম হারে চলে, মানে বেশি। আরও তো বিভিন্ন প্রাইভেট অপারেটর আছে, তারাও ব্যবসা করছে, কিন্তু বিএসএনএল করতে পারছে না। তা আপনি কি বলবেন, সরকারকে কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা হচ্ছে কি, নেটওয়ার্কের সার্ভিস ইয়েটা ভালো দিতে হবে, কারণ প্রাইভেট ইয়ের যে সার্ভিস রয়েছে, এই সার্ভিস খুবই খারাপ, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, প্রাইভেটে যেমন
বাড়িতে বাড়িতে ডিস্ট্রিবিউটার চলে আসছে ইয়েতে তাদের সার্ভিস দেওয়ার জন্যে লোড অটোমেটিক লোড চলে আসছে, তারা টাকা নিয়ে চলে যাচ্ছে। এদের সার্ভিসটা অনেক ভালো মানে আমাদের কাছে। বিএসএনএল আমাদেরকে যে টাকা দিয়ে ইয়ে করতে হয়েছে তখন। আচ্ছা, বিএসএনএল কি আবার স্বমহিমায় ফিরে আসা সম্ভব বলে মনে করেন? কেন নয়, সরকারি না ফেরার তো কোনো যদি পরিষেবা ভালো হয় তাহলে না ফেরার তো কোনো কারণই আমরা দেখতে পাচ্ছি না। তারপরে আবার ল্যান্ডফোনের সংখ্যা তো দিন দিন কমে গেছে। ল্যান্ডফোন তো একরকম উঠে যায় রে, ল্যান্ডফোন তো আর নাই, বাড়িতেও তো আর কারো নাই, অফিস টফিসে দুটো একটা আছে, কারণ বাড়ির যে ল্যান্ডফোন ছিল সে তো পুরোপুরি উঠে গেছে। কেন্দ্রীয় সরকারকে কি এই বিষয়ে একটু ভাবনা চিন্তা করা উচিত বলে মনে করেন? সে তো বটে, ভাবনা চিন্তা করা উচিত নয় যে একটা বড় সংস্থা মানে প্রাথমিক সংস্থা এইটাই তো তখন বিএসএনএল তো একমাত্র যোগাযোগের উপায় ছিল। এখন নয়, অনেক প্রাইভেট সেক্টর হয়ে গেছে। আগে তো প্রাইভেট কোম্পানিগুলো তাদের ইচ্ছা মতো রেট করছে। হ্যাঁ, সে তো করছি, তারা ইচ্ছে মতো রেট করছে। তো সরকার হলে কিছুটা ভর্তুকি দিয়ে কম মানুষ পরিষেবা পেতে পারে। সে তো পেতেই পারে, সরকারি তো অনেকই ভালো ছিল, চার্জের দিক থেকে মানে অনেকই কম ছিল। এখন দেখছি দিন দিন সেই চার্জটা ইয়েটা রেখে দিয়েছে, কিন্তু দিনগুলো কমে আসছে ক্রমশ দেখছি। আপনার নাম? আমার নাম হারাধন রায়, বাড়ি গোঘাট। দাদা, আপনি তো রিটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে বিএসএনএল। হ্যাঁ, কতদিন ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন? বহুত দিন, আমরা 2006 সাল থেকে প্রায় যুক্ত আছি। 6 সাল থেকে যুক্ত আছেন। বিএসএনএল মোবাইলের যে সিম, সেই হ্যাঁ, সিম রিচার্জ সব কিছু একদম। পরিষেবা কেমন? পরিষেবা ভালো না, কাস্টমার তো বিরক্ত হয়ে যাচ্ছে। কোনো নেটওয়ার্কের সমস্যা বিরাট। নেটওয়ার্ক আমার বাড়িতে কোনো নেটওয়ার্ক নেই, অথচ 4খানা আমার বিএসএনএল সিম আছে, কিন্তু ওই বাড়ির ছাদে যেতে হবে, না হলে হয়তো আমার বাড়ি থেকে বেরিয়ে করতে হবে। অনেকে আমাকে ফোনই পাই, বাড়ি থেকে বেরোতে হয় প্রায় ধরুন না যেতে হয় আপনার অন্তত কি বলবো প্রায় হাফ কিলোমিটার। কোনো সময় ছুটে ছুটে যেতে হয়, কোনো সময় নেটওয়ার্ক আসছে, কোনো সময় আসে না। কথা বলা বিরাট সমস্যা। একটা বাড়ির আত্মীয়র মধ্যে কথা বলবে বা বন্ধুবান্ধবের মধ্যে কথা বলবে, কোনো কাস্টমার কথা বলবে, সেসব কোনো কথাবার্তা হচ্ছে না, বিরাট সমস্যা। আচ্ছা, বিভিন্ন তো দেখেছেন প্রাইভেট সংস্থা আছে, তাদের বিভিন্ন রকম পরিষেবা আছে, তাদের নেটওয়ার্ক ভালো, তো আপনাদের সরকারি সংস্থা হয়েও এই নেটওয়ার্কটাকে ঠিকমতোভাবে ইউটিলাইজ করা বা এটাকে আরও গুণগত মান বাড়ানো যাচ্ছে না কেন? এটা হচ্ছে আমরা উপর মহলে সব বলেছি, ধরুন এক্সচেঞ্জ বা আমাদের ক্যালকাটা সব অফিস আছে, আমরা বিভিন্নভাবে আবেদন করেছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরা হয়নি। হবে বলে, কিন্তু এখনও পর্যন্ত কোনো সাকসেসফুল নেই। যে সময় আপনারা ব্যবসা শুরু করেছেন সেই সময় যা পরিষেবা ছিল এখনও কিছু পরিষেবার ধরুন একই আছে, একটু উন্নতি হয়েছে? সামান্য, খুব বড় কি সামান্য মেন টাওয়ারগুলো বাড়াতে হবে। ঘন না টাওয়ার দিলে তো, টাওয়ার না থাকলে তো কথা বলা যায়। মানুষ কী জন্য ফোন নেয়? কথা বলার জন্যে, সবাই সাথে সংযোগটা করার জন্যে। কিন্তু সংযোগটা যদি বিচ্ছিন্ন হলো, নেটওয়ার্ক না থাকলে, ওই জন্য অনেকে কী করে এয়ারটেল জিও টিওতে বেশি চলে যাচ্ছে, বিএসএনএল ছেড়ে দিচ্ছে। তো আপনার কি মনে হয় নতুন সরকার তো পশ্চিমবঙ্গে এসেছে এবং সেন্ট্রালেও বিজেপি সরকার আছে, এই বিএসএনএল নিয়ে ভাবলে কি মনে হয় বিজেপি আবার বিএসএনএল আবার ঘুরে দাঁড়াতে পারবে? সেটা হচ্ছে আশা করছি, হয়তো করতে পারে, আশা করছি। কারণ তো এটা সরকার পক্ষে বা সরকারি বিএসএনএল মানে তো সরকারি না, তো আশা করছি যেহেতু মানে আপনার মুখ্যমন্ত্রী নতুন নির্বাচিত হয়েছে, সেই ক্ষেত্রে তো পরিষেবাটা ভালো রাখার সম্ভাবনা করতে পারে, এটা আশা করছি। এছাড়া আবার কি। আচ্ছা, আর আপনাদের তো বিএসএনএল এক্সচেঞ্জ আছে, অফিস আছে, তো সেখানকার আধিকারিকরাও আছেন, তো এই যে নেটওয়ার্কের সমস্যার কথা তারা কিছু জানেন না ভাবছেন? হ্যাঁ, জানে, সবাই জানে। তারা কোনো রকম উদ্যোগ কিছু নেননি? না, উদ্যোগ নিবে কী করে? উপর দিকে এসব বলে বিভিন্ন রকম মানে চিঠি এসব করেও কোনো সোরা হয়নি। ওনারাও হয়তো নিশ্চয়ই বলেছেন, তারপরে এখন কে জানে। ওরা বিভিন্ন প্রাইভেট কোম্পানি বাজার দখল করে নিচ্ছে, তাদের পরিষেবা যথেষ্ট ভালো। কিন্তু আমাদের বিএসএনএল সেটা বিএসএনএলকে মানুষ ভালোবাসে বলেই রাখছে। আচ্ছা, আপনাদের রিচার্জ কি অন্যদের তুলনায় রিচার্জের যে চার্জ সেটা কি কম? হ্যাঁ, অনেক কম। ওই দিকে অনেক সুবিধা, সেটা কেন বলবো, বিএসএনএল অনেক কম। আপনাদের কি এখনো 2G 4G পরিষেবা আছে নাকি? না, এখন তো 4G কিছু জায়গায় হয়েছে, কিছু জায়গায় হয়নি। যেগুলো হয়নি সেগুলো এখন 2Gতেই আছে? হ্যাঁ, 2Gতেই আছে। তো এইভাবে কাস্টমার বাড়বে কীভাবে? সেইটাই তো হচ্ছে, পাবে কী করে? আমরা বিভিন্নভাবে আবেদন করেছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরা হয়নি। তবে দেখা যাক, নতুন একটা সরকার গঠন হয়েছে। আপনারা যে সমস্ত যারা রিটেলার যারা আছেন, বিএসএনএল যারা সিম বিক্রি করেন বা রিচার্জ করেন, আপনাদের অবস্থা কেন? আপনাদের কমিশন কি বেড়েছে না একই আছে? না, কমিশন বাড়েনি, কোনো কমিশন বাড়েনি।
মানে বরঞ্চ কমে যাচ্ছে পরপর, আগে বরঞ্চ বেশি ছিল, এখন পরপর কমে যাচ্ছে। তাহলে গ্রাহক সংখ্যা যদি কমতে থাকে, গ্রাহক সংখ্যা পরিষেবা যদি কমতে থাকে, তাহলে আপনাদের তো ব্যবসাও কমবে আস্তে আস্তে। হ্যাঁ, ব্যবসা কমে যাচ্ছে তো পরপর, মানে কোনো রকমের সে দিন খাটা মজুরিদের থেকেও অবস্থা খারাপ। আপনার নাম দাদা? আমার নাম অমলেন্দু পাঁজা। বাড়ি? বাড়ি হচ্ছে আপনার বালিদেওয়ানগঞ্জের দিকে, মানে গোঘাটতলার বালিদেওয়ানগঞ্জের দিকে আসলডিতে বাড়ি। আপনি কি বিএসএনএল পরিষেবা ব্যবহার করেন? হ্যাঁ, আমি দুটো সিম ব্যবহার করি, আমার এবং আমার মেয়ের নামে। তো আমার মেয়ের নামে নেট থাকে, এবার কলেজে পড়াশোনা করছে, তো মাঝে মাঝে এমন অবস্থায় পড়ে যায় যে নেটের জন্য কাজ করতে পারে না, একেবারে খুবই অসুবিধা হয়। তখন কাস্টমার কেয়ারে ফোন করি, ফোন করে ওনারা সময় নেন যে 24 ঘন্টা 48 ঘন্টা সময় পর আপনার ঠিক হয়ে যাবে। আবার কখনো কখনো খুবই ভালো পরিষেবা। কতদিন ধরে আপনারা মোবাইল পরিষেবা ব্যবহার করছেন? কত বছর ধরে? আমি ওইটা ব্যবহার করছি, মেয়েরটা মোটামুটি না করে বছর 2-3, আর আমারটা বছর 1.5, বেশি হবে, আরও বেশি হবে সাপোজ, আমি এটা এস্টিমেট বললাম। তো ওইটা বাড়িতেই থাকে সবসময়, তো নেটের জন্য এটা ব্যবহার করাই মেয়ে ব্যবহার করে। আমার বাড়ি হচ্ছে আরামবাগ নোয়াপাড়া গ্রামে, 9 নম্বর ওয়ার্ড। গ্রামের দিকে যখন যান তখন কি সার্ভিস পান? না, মোটেই সার্ভিস পাওয়া যায় না। যখন আমার শ্বশুরবাড়ি কৌতুলপুরের দিকে, তখন ওখানে মোটেই সার্ভিস পাওয়া যায় না। তো পরিষেবা দিন দিন কীরকম হচ্ছে দেখছেন? তবে আগের থেকে একটু উন্নত হয়েছে, আগের থেকে মোটামুটি উন্নত হয়েছে অনেকটাই। কেন 4G, তো আগে আমার ওখানে লাইন চলে গেলেই কিন্তু এটা নেট বন্ধ হয়ে যেত, এখন কিন্তু আর সেটা হয় না। আমি বারবার ধরে ফোন করতাম, হ্যাঁ, কিন্তু আমার আগের আমার নগরের বাড়ি, আমার সোপাড়াতে লাইন চলে গেলেও কিন্তু ওইখানে থাকতো, পরিষেবাটা থাকতো, নেট থাকতো, কিন্তু আমার ওখানে যখনই লাইনটা চলে যেত না, তখন নেট আর পাওয়া যেত না, তা এখন সেইটা হয় না। আচ্ছা, অন্যান্য যে কোম্পানি, বেসরকারি কোম্পানি যা রিচার্জ আছে, তার থেকে কি রিচার্জ কম? একটু কম, কিন্তু এই যেগুলো রিচার্জ ছিল আপনার তো সময় কমিয়ে দিচ্ছে বিএসএনএল। অনেকেই বিএসএনএল এসেছিল, কিন্তু আবার অনেকে বিরক্ত হয়ে যাচ্ছেন যে রিচার্জে একই করে দিচ্ছেন, এয়ারটেল, ভোডাফোন। আমার নাম শঙ্কর পাল। আপনি বিএসএনএল মোবাইল পরিষেবা ব্যবহার করেন? হ্যাঁ, করি। কত বছর ধরে ব্যবহার করছেন? প্রায় 20 বছর। তার আগে ল্যান্ডফোন ছিল নাকি? ল্যান্ডফোন ছিল, কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি সে যে দোকানে ছিল, দোকানটা বন্ধ করে দিতে বাধ্য হই, সেই জন্য সে দোকানে। আচ্ছা, আপনি এখন নয় ল্যান্ডফোন ছেড়ে দিয়েছেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে কি ল্যান্ডফোন নেওয়ার প্রবণতা আছে দেখতে পাচ্ছেন? আমি বিশেষ দেখছি না সবাই। কারণটা কি? কারণটা হলো, দেখুন, এখন সবাই কাছে মোবাইল থাকছে, হয়ে যাচ্ছে। আর ল্যান্ডফোন তো ল্যান্ডফোনের সামনে এলে তবে ব্যবহার করা যাবে, অন্য সময় তো ব্যবহার করা যাবে না। আমার মনে হয় এটাই মেন কারণ। এখন যে মোবাইল পরিষেবা ব্যবহার করছেন, এটা পরিষেবার কোনো সমস্যা কিছু আছে? সমস্যা দেখুন, মাঝে মাঝে নেট থাকছে না, এছাড়া বিশেষ কিছু সমস্যা। কোন এলাকায় থাকেন আপনি? আমি বিবেকানন্দ পল্লী। আরামবাগের বাইরে গেলে? আর আরামবাগের বাইরে গেলেও সব সময় যে নেট থাকে তার কোনো মানে নেই। বেসরকারি যে সমস্ত কোম্পানি পরিষেবা যারা দিচ্ছে, হ্যাঁ, মোবাইল কোম্পানি যারা আছে, তাদের মতনই কি পরিষেবা পান এখানে? দেখুন, আমার তো বেসরকারি কোনো নম্বর নেই, কাজে আমি ব্যক্তিগতভাবে সেটা আর বলতে পারবো না। বাড়িতে কি সবাই বিএসএনএল ব্যবহার করে? অধিকাংশই বিএসএনএল। এতে কোনো সেরকম অসুবিধা না, অসুবিধা। রিচার্জ কি কম অন্যদের থেকে? রিচার্জ অন্যদের থেকে কম। আমি তো 199 টাকায় তো বোধ হয় 24 দিনে 29 দিনে যেটা, ওইটা আমি রিচার্জ করি। আমার নাম রণজিৎ মণ্ডল। আপনার বাড়িতে তো দেখলাম বিএসএনএল এর একটি পোস্ট আছে এবং তারও আছে। আপনার কি আগে বিএসএনএল ল্যান্ডফোন ছিল? একদম। আমরা প্রথম সালে কানেকশন নিয়েছিলেন? 99 সাল থেকে আমাদের বিএসএনএল লাইন ছিল। তারপর ছেড়ে দিলেন কেন? ছেড়ে দিলাম, বারবার আমরা পরিষেবা পাচ্ছিলাম না। এবার পরিষেবা এমন অবস্থায় যাচ্ছিল, অথচ যখন প্রথম দেয় সত্যিকারই সুমধুর কণ্ঠ, আমরা দূর থেকে হলো অল্প টাকায় আমাদের পরিবারের এইটা লাইন, আমরা 30 জনের পরিবার, আমাদের একটা লাইনের উপর হয়ে যাচ্ছিল। আজ সেটা বন্ধ হয়ে গেল, বাধ্য হলো বন্ধ করতে। আর লাইনের ওই যে দেখুন না, টাঙানো আছে। এখন আজকে আমাকে মোবাইলের পয়সা, মোবাইল কিনতে হচ্ছে, আবার সিম ভরতে হচ্ছে, আর তার সাথে সাথে টাকা ভরতে হচ্ছে, যেটা বিএসএনএল কাছে ওইটা ছিল না। আমরা একটা টাকা জমা দিয়েছিলাম 999 টাকা এরকম, তারপরে তার লাইন, তার মোবাইল ফোন করার জন্য সব কিছু খারাপ হলে বাগানো। ল্যান্ডফোনের থেকে তো এখন মোবাইলের খরচাও নিশ্চয়ই অনেক বেশি, 4 গুণেরও বেশি। তো মানুষ এই যে এত, আজকে কেন্দ্রীয় সরকার গরিব মানুষের, মনে করছেন অনেক তো প্রাইভেট কোম্পানি আছে, তারা ব্যবসা করছে, তাদের জন্যই তো বিএসএনএলটাকে বন্ধ করলো। তাদের এই যা পরিষেবা দিচ্ছিল, বিএসএনএল ছাড়া কিছু ভাবতো না মানুষ।
আজকে এমন তারা করেছে, জিওই বলো, এয়ারটেল বলো, এয়ারসেল বলো, নানান রকম যারা আছে, তারা তো একদম লুটে খাচ্ছে। আমাদের মতন মানুষগুলোর সত্যি নিত্য প্রয়োজনীয় জিনিসের মতন মোবাইলটা প্রয়োজন, কিন্তু মোবাইলের প্রয়োজনটা এত এবং একটা খরচ সরকারি পায় সংস্থা। সরকারি সংস্থা থেকে, যেখানে আমরা পরিষেবা পেলাম না। আর পাবলিক কি করবে সেটা তো আমরা, এবং আমরাও নিজেরাও বুঝতে পারছি, জনগণও বুঝতে পারছি। আপনি কি মনে করেন বিএসএনএল আবার ঘুরে দাঁড়ানো সম্ভব? ঘুরে যদি সরকার মনে করে, সদিচ্ছা থাকে। সরকারের এত বড় একটা সংস্থা, বিভিন্ন জায়গায় অফিস আছে, তো আপনি কি মনে করেন? আমার ছেলেরা, এই এলাকার লোকাল ছেলেরা যারা কাজ করছিলেন, তারা তো সব ঘরে বসে গেছে। তারা আজকে দেনার দায়ে লেবারের কাজ করছে, এবং এমন অবস্থা হয়েছে সাংসারিক জীবনে তারা দিশাহারা হয়ে গেছে। তার সাথে সাথে এই যে পরিষেবাটার, এটা আমাদের খুব প্রয়োজন। আমি মনে করি এটা প্রয়োজন, এবং আগামী দিনে আমি মনে করব কেন্দ্র সরকার, আমরা গ্রামের মানুষ, বিএসএনএল সাথে আমরা কৃষি সম্প্রদায় মানুষ, চাষের উপর যদি কিছু গুরুত্ব দেয়, সারগুলো নিত্য প্রয়োজনীয় সার, যাদের বিএসএনএল খুব প্রয়োজনীয় ছিল। আমি প্রথম দিন থেকে আমাদের পরিষেবা ছিল, আমার পরিবার, আমার বাবা জেঠু মিলে 3 জন, 30 জন একসাথে আমাদের বসবাস, 51 পরিবার। তার সাথে আমার দিদি বোন সবাই মিলে একটা ফোনেতে আমাদের সমস্ত কাজ হতো, এবং কি ভালো পরিষেবা ছিল। হঠাৎ করে দেখছি পরিষেবাটা কোত্থেকে যে অদৃশ্যের মতো কাজ করলো, আর পরিষেবা পাওয়া যাচ্ছে না। লাইনে কথা নাই, আমরা বারবার বলছি আমাদের কাজ বন্ধ হয়ে গেছে, আর পরিষেবা আমরা দিতে পারবো না, আমাদের বেতন দেয়নি। আস্তে আস্তে লাইনটা কেটে দিল, আমরাও বাধ্য হয়ে অভিযোগ করে লাইনটা বন্ধ করলাম। কি করা উচিত বলে মনে করেন? আমার মনে হয় নতুন করে আবার যদি পরিষেবা চালু করে, আমরা অন্তত এই আমার গ্রাম্য এলাকা, আমার 30টা পরিবারের আমাদের 5টা মোবাইল হয়ে গেছে, 5-7টা মোবাইল হয়ে গেছে, সে ছোটই হোক আর বড়ই হোক। প্রত্যেক মাসে কত টাকা আমাদের খরচা লাগছে। এইটা ল্যান্ড ফোনে অনেকটা সাশ্রয়, কথা বলা সাশ্রয়। আমার মা, আমার বাড়ির লোক যারা অজ্ঞ, তারাও ভালো কথা বলতে পারেন, যে মোবাইলে নানা রকম সুইচের কাজ, এখানে কোনো সুইচ লাগে না। এটা এত দুরন্ত কাজ ছিল, এত ভালো পরিষেবা। আমরা গ্রামের মানুষ, আমাদের গ্রামের মানুষের জন্য আমি বিএসএনএলকে অবশ্যই যাতে হয়। কেন বন্ধ হয়ে গেল, কি অদৃশ্য কারণ, সেটা আমরা আজও খুঁজে পাইনি। আমরা দেখছি যে মাঝে মাঝে এসে গ্রামের ভিতরে টাওয়ার বস করিয়ে কি কোম্পানি, এয়ারসেল, এয়ারটেল, জিও, ভোডা, এরা সব এসে পরিষেবা আমাদের বাধ্য নিতে। আমরা সেই নিয়ে এখন দরকার প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় জিনিসের মতন সেটাই ব্যবহার করতে হচ্ছে। দাদা, আপনি তো অনেকদিন ধরেই বিএসএনএলে কর্মরত অবস্থায় আছেন, তো আরামবাগ মহকুমায় এখন বিএসএনএলের অবস্থা কেমন? অবস্থা এখন যা পরিস্থিতি, তাতে বিএসএনএলের অধিকাংশটাই শেষের পথে। কারণ আজকে ল্যান্ডফোন উঠে গেছে, কর্মীদের অবস্থাও খারাপ। সুতরাং ইনকাম না থাকলে যা হয়, ইনকামের অবস্থাও খারাপ, যার জন্যে আজকে বিএসএনএলের অবস্থা সত্যিই খুব খারাপ, মানে সংকটজনক। এখন আরামবাগ মহকুমাতে কতগুলো এক্সচেঞ্জ চালু অবস্থায় আছে? চালু সবগুলোই আছে যেগুলো ছিল, মানে এক্সচেঞ্জগুলো চালু আছে, কিন্তু সেগুলোতে কানেকশান নাই। মানে আগে যে ল্যান্ডলাইনের একটা রমরমা বাজার ছিল, এখন আনুমানিক কানেকশনের সংখ্যা কত? না, ল্যান্ডলাইন কোনো কানেকশান নাই, শুধু ফাইবার অপটিক্সের মাধ্যম দিয়ে এখন ল্যান্ডলাইন কিছু দেওয়া হচ্ছে, যেগুলো ধরুন আপনার এই গোঘাট, মদিনা, কামারপুকুর এরম করে কিছু কিছু এরিয়াতে ল্যান্ডলাইন দেওয়া হচ্ছে, সেটা ফাইবার অপটিক্সের মাধ্যম দিয়ে। এবারে কেউ কেউ ল্যান্ডলাইন ইউজ করছে, কেউ কেউ আবার শুধু ফাইবার ব্রডব্যান্ড ইউজ করছে। এখন মহকুমাতে কত মোটামুটি হবে 1000 তো হবে। 1000 আছে। হ্যাঁ। তো এই 1000 জন্য কতগুলো এক্সচেঞ্জ আছে এখন? এখন আরামবাগ মহকুমারে, আমাদের আরামবাগের আন্ডারে এইদিকে 14টা, ওইদিকের 8টা। তাহলে এই যে এতগুলো যে এক্সচেঞ্জ আছে, এর যে কর্মচারী বা এর যে অন্যান্য যে খরচা, আপনার কি মনে হয় বিএসএনএল লাভবান হচ্ছে? না, এতে দেখুন ওইভাবে দেখতে গেলে হয়তো লাভবান হচ্ছে না, কারণ খরচা প্রচুর। এবার খরচাও যেমন আছে, তেমনি তার সেই খরচাটা করতে হবে ঠিক ঠিক জায়গাতে। খরচাটা তো আর অ্যাবসার্ট একটা করে খরচা করলে হবে না, খরচাটাকে ঠিক ঠিক ওয়েতে খরচা করলে সেইখান থেকে ইনকাম হবে। কিন্তু আমি যদি খরচাটাকে মানে রাবলি করে যাই, তাহলে
খরচা সেইভাবেই খরচা বাড়বে। আগে আগে যেভাবে ল্যান্ডলাইন কানেকশন হতো বা ল্যান্ডলাইনের জন্য যে সমস্ত আপনার মেশিনারি যা থাকতো সেগুলো কি সব এখন অচল হয়ে পড়ে আছে? এই তো সব বন্ধ হয়ে পড়ে আছে অফিসে, সব বন্ধ, শুধু ওই ফাইবার অপটিক্সের জন্য। তাও এখন ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়ে গেছে। ফাইবার অপটিক্সটা যেটা চলছে সেটাও ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে, সেটা ডাইরেক্ট বিএসএনএল করছে না। হ্যাঁ, সেগুলো ওই এলসিও, লোকাল এলসিও দিকে, মানে লোকাল যারা কেবল অপারেটার তাদেরকে দিয়ে ওই ইয়েগুলো করা হচ্ছে। কেন কেন নিজে করতে পারছে না? নিজেরা করতে পারছে না, নিজে ডিপার্টমেন্ট দায়িত্ব নিচ্ছে না। ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি দায়িত্ব নিতে চাইছে না, যে কর্মীদের দায়িত্ব ডিপার্টমেন্ট নেবে না। এই কারণেই আজকে এই লোকাল অপারেটর দিকে দিয়ে এইভাবে বিএসএনএলটাকে শেষ করে দিচ্ছে। কীরকম প্ল্যান এখন আছে? এখন প্ল্যান ধরুন ওই যে 3 মাসে 1179 টাকা, এবার তার সঙ্গে লোকাল যারা অপারেটর আছে এবার তারা তাদের মতো করে সেটাকে মেনটেন করছে। সেখানে বিএসএনএলের আমার মনে হয় কারোর ইনভলভেশন আছে বলে মনে হয় না। ওরা নিজেরাই দেখাশোনা করে, ওরাই কানেকশন দেয়। এবার শুধু বিএসএনএল সেটাকে লুক আফটার করে। হ্যাঁ, কিন্তু আপনি এই যে 1100 টাকা যেটা বলছেন, যাদেরকে ফ্র্যাঞ্চাইজিস দেওয়া হয়েছে তারাও কি কাস্টমারদের কাছ থেকে 1100 টাকায় নেয় না তার থেকে বেশি না? সেটা তো আর এখান থেকে আমরা কি করে বলবো, সেটা তো ধরুন আমাকে তাহলে কাস্টমারের ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করতে হয়। 1179 টাকাটা 3 মাসের প্ল্যান, ওটা 1179, 2356 এরকম প্ল্যান আছে আমাদের। এই প্ল্যানগুলো কি সবই কি আনলিমিটেড ডেটা প্ল্যান? হ্যাঁ 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 হ্যাঁ, ডেটা প্লাস ওই ল্যান্ড ফোনটাও সঙ্গে ইয়ে থাকে, অ্যাড করা থাকে। এটা তো গেল ল্যান্ডফোনের বিষয়টা। মোবাইলের এখন কীরকম আপনাদের অবস্থা? বিএসএনএল মোবাইল কানেকশন, তার নেটওয়ার্কের অবস্থা কেমন? মোবাইলের অবস্থা তো মানে কি বলবো, আরও খারাপ। আপনারা কি 4G বা 5G এনেছেন আরামবাগে? না, 5G নাই, 4G আছে। কোথায় কোথায় আছে এটা? 4G সব এক্সচেঞ্জগুলোই আছে, হ্যাঁ, সব টাওয়ারগুলোতেই আছে, গোঘাটেও আছে। আপনাদের কভারেজ খুব কম কেন? হ্যাঁ, এটা দেখুন এখন গভর্নমেন্টের রুল অনুযায়ী আমাদেরকে চালাতে হয়। গভর্নমেন্ট কি করে, আমাদের বিএসএনএলের বেলায় একটা বাউন্ডিং থাকে, কিন্তু আদার্স নেটওয়ার্কদের ওদের কোনো বাউন্ডিং থাকে না। ওরা ওদের ইচ্ছা মতো ওয়েটাকে ব্যবহার করতে পারে, যার জন্যে বিএসএনএলের ওয়ে কম, মানে এরিয়াটা বেশি বাড়াতে পারছে না, যার জন্যে এই অবস্থা। আজকে বিএসএনএলের যা ইনফ্রাস্ট্রাকচার আছে, যা আমাদের টাওয়ার আছে, যদি ঠিক ঠিক আমাদের মেনটেন হয়, অন্যান্য কোম্পানিরা ধারে পাশে যেতে পারবে না। আমাদের যা ফাইবার অপটিক্স আছে, আমাদের যা কর্মী আছে, হ্যাঁ, তাতে এডুকেটেড কর্মী যা আছে, সেইগুলোতেও যদি ঠিকভাবে মেনটেন করা হয়, অন্যান্য সংস্থা তার ধারে পাশে যেতে পারবে না, কিন্তু সেগুলো হচ্ছে না। আচ্ছা, এই না হওয়ার কারণ কি শুধুই কি কেন্দ্র সরকার দায়ী, না এর মধ্যে কিছু কর্মচারীরাও এর মধ্যে ইনভলভ আছে? কর্মচারীরা কতটা ইনভলভ আছে আমি সেটা বলতে পারছি না, তবে ডিপার্টমেন্ট দায়ী। বাংলা কথা, ডিপার্টমেন্টের আজকে যা পরিস্থিতি তাতে আধিকারিকরা, হ্যাঁ, তাতে তারা কোনো মানে সেই আসি যায় মাইনে পাই টাইপের ব্যাপার। তাহলে এই বিএসএনএল তাদেরকে এত মাইনে দিয়ে তাদেরকে রেখেছে, এত খরচা করছে, তা সত্ত্বেও এই উদাসীন মনোভাবটা কিসের জন্য? তাদের কি কোনো কি মানে তাদের উপর কি লক্ষ্য রাখা হচ্ছে না, বা সরকার তাদেরকে দিয়ে কাজ করাতে পারছে না বলে মনে হচ্ছে? সেরকমই তো মনে হচ্ছে, কারণ না হলে একটা দায়িত্বশীল কর্মচারী তার দায়িত্বের যেটুকু দায়িত্ব সেটুকু যদি সে পালন না করে, তাহলে সেটা দেখাশোনা করবে কে? তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আবার তার উপরে যারা রয়েছে তারা দেখাশোনা করবে, তারাও নিশ্চয়ই দেখাশোনা করছে না, যার জন্য আজকে এই অবস্থা। দেখাশোনা যদি করতো তাহলে তো জিনিসটা আরও ভালো ফলপ্রসূ হতো, কিন্তু নিশ্চয়ই দেখাশোনা করছে না, যার জন্যই এই অবস্থা। যারা দায়িত্বে আছে, নিচতলার কর্মী থেকে শুরু করে, মানে নিচতলা সাহেব থেকে শুরু করে উপরতলা সাহেব পর্যন্ত, আমার মনে হয় সেই নাছাড়া গা এরকম টাইপের হবে, চলছে। কেউ কোনো দায়িত্ব নিয়ে যে হ্যাঁ এটা বাগাতে হবে, এটা করতে হবে, এই জিনিসটা ইয়ে করতে হবে, এরকম ব্যাপারটা আমার চোখে পড়ছে না। আপনাদের এই আপনি তো গোঘাট এক্সচেঞ্জে আছেন, আপাতত গোঘাট এক্সচেঞ্জে এই মুহূর্তে কানেকশন সংখ্যা কত আছে? গোঘাটে কানেকশান তো ইয়েটা কতগুলো আছে বলা যাবে না, আমি এখান থেকে বলতে পারবো না।
ওগুলো বিএসসিতে যারা থাকে বা এমএসসিতে যারা থাকে তারা বলতে পারবে। FTTH কানেকশনটা FTTH কানেকশান খুব বেশি হলে গোঘাটে 18-19টা কি 20টা হবে, 20টাই হবে এরকম। আর আপনাদের এখন এক্সচেঞ্জ যেগুলো আছে বা এবং আরামবাগে মেন এক্সচেঞ্জ বলুন, এগুলোর এখন মেন কাজটা কি? আজ এক্সচেঞ্জে যারা আছে তাদের ওই লুক আফটার করা, মানে দেখাশোনা করা, কেননা ফাইবার তো যারা মেনটেন করে সেটাও টেন্ডারে, যারা ইয়ে করে সেগুলোও টেন্ডারে। তাহলে অফিসারদের আধিকারিকদের এখন কি কাজ আছে না কিছু কাজ নেই? কী বলবো বলুন দেখিনি, তারা হ্যাঁ দেখাশোনা করে, খোঁজ খবর নেয় মাঝে মাঝে, এই আর কি। তা আপনি কি মনে করেন কিভাবে এই ব্যবস্থাটাকে উন্নতি করা যাবে, বিএসএনএল নেটওয়ার্ককে কিভাবে ভালো করা যাবে? দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। দায়িত্ব নিয়ে কাজ করলে হ্যাঁ, আর কর্মীদের ওপর দায়িত্ব দিতে হবে। কর্মীদের মানে সেই এলো কি গেল, কেউ দেখাশোনা করার নাই, যার জন্য আজকে এই অবস্থা হয়েছে। তারাও খোঁজ খবর রাখছে না। আপনার যে সমস্ত সাব এক্সচেঞ্জ যেগুলো আছে হ্যাঁ। সবগুলো কি চালু আছে এখন? সব চালু সবই আছে, কিন্তু মানে ল্যান্ড ফোন নাই, শুধু ওই মোবাইল টাওয়ারটা আছে আর FTTH কানেকশানগুলো হচ্ছে টুকটাক। আচ্ছা, বিএসএনএল এর যে নির্দিষ্ট নিজেদের সরকারি পোস্ট যেগুলো ছিল, পার্মানেন্ট পোস্ট, হ্যাঁ। সেই পোস্টগুলো কি এখনো আছে? না, এই তো গত 3 বছর আগে 80,000 কর্মীকে VRS এর মাধ্যম দিয়ে ডিপার্টমেন্ট থেকে বার করে দেওয়া হয়েছে। তাহলে আর পোস্ট কোথায় পাবেন আপনি? আচ্ছা, আপনি ক্যাজুয়াল নাকি না? আপনি না, আমি কন্ট্রাক্টরের আন্ডারে আমি ফাইবার মেনটেন্সে কাজ করতাম। এখন বর্তমানে আমার কাজ নাই। যদি বলেন না, যদি বলেন কেন, না আমাদের টেন্ডার সারা হয়ে গেছে, টেন্ডার এখনো হচ্ছে না, যার জন্য আমার এখন কাজ তাহলে নেই। এই যে এত বছর ধরে বিএসএনএল এর জন্য কাজ করলেন, বিএসএনএল কে আগিয়ে নিয়ে গেলেন, এই বয়সে এখন তাহলে কি করবেন, কি ভাবছেন? কি করব এখন, যদি বিএসএনএল না নেয় তাহলে ঘরে বসে থাকতে হবে, দরকার হলে অন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে। এই বিষয়ে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বিভিন্ন অফিসে ডেপুটেশন বা কিছু? ডেপুটেশন তো আমাদের প্রতিনিয়ত দেওয়া হয়, প্রতিদিনই হয়, কিন্তু মানে উদাসীন মন হলে যাওয়া হয়। এক তো গভর্নমেন্ট চাইছে না যে বিএসএনএলটা ইমপ্রুভ করুক, এক তো গভর্নমেন্টের দিক গেল, এইবারে ডিপার্টমেন্টের কর্মীরাও মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারাও চাইছে না যে আমরা কিছু দায়িত্ব নিয়ে যে কর্মীগুলোকে নিয়ে একটা বাউন্ডিং তৈরি করে সেই জিনিসটাকে একটা ভালো কিছু প্রোডাকশান করবে, সেরকম ইচ্ছা কারো নাই, যার জন্যে আমাদেরও টেন্ডার হচ্ছে না। আজকে 11 মাস হয়ে গেল আমার কোনো টেন্ডার নাই, আমরা বেকার। আচ্ছা, এই যে আপনার আরামবাগ এক্সচেঞ্জ, মেন এক্সচেঞ্জ বলুন বা এই সাব এক্সচেঞ্জগুলো বলুন, এই যে এত বিপুল পরিমাণ জায়গা, যন্ত্রপাতি, এই সমস্ত কিছু আস্তে আস্তে নষ্ট হচ্ছে, হচ্ছে তো, এটা নিয়ে কিছু ভাবনা চিন্তা নেই? ওই তো মানে জিনিস আছে সেটাকে ইউটিলাইজ করার মানসিকতা নাই বলেই তো আজকে বিএসএনএল এই অবস্থা। সেটাকে তো ইউটিলাইজ করতে হবে। একটা জিনিস, একটা সিস্টেম আমি লাগিয়ে দিলাম, সিস্টেমটাকে তো ব্যবহার করতে হবে আমাকে। সেই ব্যবহারটাই যদি আমি না করি তাহলে সিস্টেমটা সেইভাবে নষ্ট হয়ে যাবে। প্রাইভেট যে সমস্ত আছে তাদের সঙ্গে পেরে উঠছেন না কেন? মেন কারণটা কেন পেরে উঠছেন না কম্পিটিশনে? এটা এত বড় সংস্থা, সরকারি সংস্থা, কি করে করবে? আজকে ধরুন যেই যারা GM লেভেল, ডাইরেক্টর লেভেল, তারা চাইছে না যে এটার উন্নতি হোক, তাহলে সেইখানে আমি একটা সাধারণ কর্মী, একটা কন্ট্রাক্ট লেবার, সে তো আর এই এত বড় ইয়েটাকে তো করতে পারবে না। কারণ যদি আমাদের ওপরে সাহেবদের চাপ থাকতো যে হ্যাঁ আমি যদি কাজ না করি আমাকে ইয়ে করবে, সেই চাপটাই তো সে দিচ্ছে না, যার জন্য তাহলে ছেলেরাও সেরকমভাবেই তৈরি হচ্ছে, মানসিকতা খারাপ হচ্ছে। প্রাইভেট সেক্টরে যারা অপারেটর আছে তারা বিভিন্ন সময় নিজেদের ইচ্ছা মতো করে রেট বৃদ্ধি করছে বা তাদের মতো করে প্ল্যান সাজাচ্ছে, হ্যাঁ, কিন্তু সেই তুলনায় বিএসএনএল অনেকটাই সস্তা, হ্যাঁ অথচ নিশ্চয়ই। এটার প্রচার নেই, অথচ মানুষ নিতে পারছে না, তার সার্ভিস নেই। সার্ভিসটা হবে কি করে? আপনি তো ব্যাপার, আমার কথাটা হয়তো বুঝতে পারছেন নাকি জানি না। আমাদের আজকে মাল মেটেরিয়ালস বা আমাদের যা সিস্টেম আছে তাতে সেইটাকে যদি ঠিকভাবে কাজে লাগানো যায়, আদার্স, আমি তো আগেও বলছিলাম যে আদার্স কোম্পানিরা এর ধারে পাশে যেতে পারবে না, কিন্তু সেইটাকে ইউটিলাইজ করতে হবে। তো সাহেবদের উদাসীন মনোভাব, তাহলে সেই উদাসীন মনোভাবের জন্যই তো আজকে আমাদের বিএসএনএল এই অবস্থা।
নাহলে তো আজকে আমাদের কি নাই, ভালো সিস্টেম আছে, ভালো ম্যান পাওয়ার আছে, কোয়ালিটি আছে, শ্রমিক আছে, কোয়ালিটি সম্পূর্ণ শ্রমিক আছে, তা সত্ত্বেও সেটাকে ইউটিলাইজ করা হচ্ছে না, এটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, যার জন্য আজকে বিএসএনএলে কিছু হচ্ছে না। আদার্স কোম্পানি সেটাকে ইউটিলাইজ করছে, যার জন্য তারা ইমপ্রুভ করছে। আচ্ছা, আপনারা এখন যে আছেন, আপনারা সঠিক সময়ে বেতন বা ঠিক মতো পান না, সাম্মানিক পান? আমরা আজকে বিগত তো বললাম যে আমার আজকে টেন্ডার নাই 11 মাস, মার্চ 25 টেন্ডার সারা হয়েছে, আজকে 26 এপ্রিল, 1 বছর 1 মাস হয়ে গেল আমাদের কোনো টেন্ডার হয় না। নিঃস্বার্থভাবে ডিউটি করে যাচ্ছেন? ডিউটি নিঃস্বার্থই বলা যায়। আগে মাঝখানটায় সাহেব ওই 2-5 হাজার টাকা করে দিত, হ্যাঁ, সেটা আমরা ওই 4-5 জন ছেলে আছি, আমরা ওই 4-5 জন, ওরা আমরা ভাগ করে নিতাম। এখন ওই সেটাও এই 2 মাস হয়ে গেল বন্ধ হয়ে গেছে। 1200-1300 টাকা ভাগ করে পেতাম আমরা সব, ওটা ভাগ করে ওইভাবেই চলছিল। ওই যখন যেমন ফাইবার কাটতো তখন টুকটাক দিয়ে করে দিয়ে আসতাম, কিন্তু সেগুলো এখন সব টোটাল বন্ধ হয়ে গেছে। আপনি এখন গোঘাট এক্সচেঞ্জে কোন পদে আছেন? আমি পদে কিছু নাই, আমি আছি কন্ট্রাক্ট লেবার হিসাবে, ফাইবার মেনটেন্সে কন্ট্রাক্ট লেবার হিসাবে। আমরা লেবার মানে ইয়েতে কন্ট্রাক্ট হলে তাহলে এবারে আমাদের কাজ হবে, নাহলে হবে না। আপনার পরিচয়? আমার নাম অভিজিৎ ঘোষ। আমি বিগত ধরুন 98 সাল থেকে ডিপার্টমেন্টে আছি, কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি 30 বছর হয়ে গেছে। কিছুদিন আমি ল্যান্ডফোনে কাজ করেছি, আর 2008-09 থেকে ফাইবার অপটিক্সে কাজ করছি। আর আমরা কিছুদিন ছিলাম, সব জায়গাতেই কাজ করেছি মোটামুটি। আমি হুগলি ডিস্ট্রিক্টটায় অনেক জায়গাতেই কাজ করেছি। আপনি আপনাদের সংগঠনে কিছু পদে আছেন? আমি সংগঠনের আমাদের আরামবাগ ব্রাঞ্চে কন্ট্রাক্ট লেবারদের সভাপতি হিসেবে আছি, আর আমাদের হুগলি ডিস্ট্রিক্টের সহসভাপতি হিসেবে আছি। আপনাদের সংগঠনের কি নাম? বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন, মানে কন্ট্রাক্ট লেবারদের একটা ইউনিয়ন আছে আমাদের। বিএসএনএলের সঙ্গে বিএসএনএলের যে পার্মানেন্ট স্টাফেরা আছে তাদের একটা ইউনিয়ন আছে, তাদের সঙ্গে আমাদের ইয়ে করে করা আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।